যে বলে না যে বিদ্যুৎ এটা সেটা, ইচ্ছা শক্তিটাই মেইন। এখন উনি জাতিকে যদি শিক্ষার ক্ষেত্রে উনি বলেন যে সাশ্রয়ী হতে, সব বন্ধ করে দিতে, তাহলে আমি তো ওনাকে বলবো যে তাহলে ওনাকে তো সিনেমা হল বন্ধ করতে হবে, ওনাকে তো আরো অনেক কিছু বন্ধ করতে হবে। কারণ আমার তো মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা হচ্ছে অন্যতম। আমি যদি শিক্ষিতই হতে না পারি, আমার জাতি যদি শিক্ষিত হতে না পারে, আমি অন্য কিছু দিয়ে কি করবো? সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে ভালো ভালো রেজাল্ট করিয়ে দিলেই তো গার্ডিয়ানরা সবাই হ্যাপি, সবাই গভর্নমেন্টকে সাপোর্ট করবে, সবার মধ্যে আনন্দ ফুর্তি। কিন্তু এদিকে যে সন্তানের 12টা বেজে যাচ্ছে, এখন অদৃশ্য শক্তি আমরা তো জানি, আমাদের তো চতুর্দিকে প্রচুর শত্রু আছে, এটা ওপেনও হতে পারে গোপনও হতে পারে আমাদের জাতিকে ধ্বংস করার জন্য। আর তা না হলে আমরা এই 54 বছরে কেন একটা উন্নত জাতি, একটা ভালো জাতি, একটা সৎ জাতিতে পরিণত হতে পারলাম না? আমাদের পরে অনেক দেশ এসে এই পৃথিবীতে নিজেদেরকে অনেক ভালোভাবে পরিচিত করেছে, ঠিক আছে, কিন্তু আমরা এখনো সেই ব্রিটিশ আমল, পাকিস্তান আমল বা 50 বছরের পুঁথিবিদ্যা নিয়ে আছি। আমরা প্রযুক্তির ধারে কাছে নেই, আমাদের দেশে তো কোনো গবেষণাই নেই। এটাও তো তো সন্দেহজনক যে আমাদের এর দেশে দায়ভার গবেষণা তো নেই। এর দায়ভার তো রবিউল কাউসার বা আহমেদ কাউসারের না, বেশিরভাগ ক্ষেত্রে এর দায়ভারও প্রথমেই তো পড়বে আমাদের আমলা বা আমাদের যে দিক নির্দেশনা দাতা দিবে, যাদের হাত ধরে আমাদের বিল পাস হবে, আইন পাস হবে, যেমন শিক্ষামন্ত্রী শিক্ষার কার্যক্রমগুলো পাস হবে, আহসানুল হক মিলনের উপরে সবচেয়ে আগে দায় পড়ে। এবং সে যদি ওই অদৃশ্য শক্তির গোলামে পরিণত হয়, আমাদের শিক্ষা ব্যবস্থার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? অর্থাৎ জাতিকে শিক্ষিত করতে হইলে শিক্ষামন্ত্রীকে এ ব্যাপারে স্ট্রং একটা সিদ্ধান্ত নিতে হবে। কে কি বললো এগুলির কোনো টাইম নেই। এক্স্যাক্টলি, উনি এক্স্যাক্টলি, জনগণের পক্ষে কথা বলতে হবে ওনাকে, তাহলে জনগণ ওনার সাথে থাকবে। আর এক্স্যাক্টলি। উনি যদি মনে করেন জনগণের পক্ষে কথা বললে ওনার গদি লড়ে যাবে, ওনাকে ওই চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে, আমি মনে করি তারপরে ওনার জনগণের পক্ষে থাকা উচিত। কারণ জনগণই কিন্তু ওনাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, মন্ত্রী বানিয়েছে। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ওয়েলকাম টু এ কে পডকাস্ট। কথা আমরা সবাই বলি, কিন্তু এমন কথা কজন বলি যে কথার মাধ্যমে অন্যের উপকৃত হয়? কথা আমরা সবাই বলি, কিন্তু এমন কথা কজন বলি যে কথার মাধ্যমে অন্যের মুখে হাসি ফুটে? সেই ধারাবাহিকতায় আজকে এই কে পডকাস্টে আমি আমন্ত্রণ জানিয়েছি 90 দশকের এসএসসি এইচএসসি পাশ করা একজন মেধাবী, বর্তমানে একজন ব্যবসায়ী, মাস্টার্স কমপ্লিটেড, ওয়েল এডুকেটেড একজন ব্যক্তি, বিজনেসম্যান, মিস্টার রবিউল কাউসার। আমরা আজকে এই মেধাবী শিক্ষার্থী এবং একজন সফল ব্যবসায়ীর কাছে জানতে চাইব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান 2026-এ এসে সেই 90 দশক থেকে 2026 সাল পর্যন্ত কি কি পরিবর্তন, গুণগত মান, উন্নতি ও অনুন্নতি নিয়ে। আমাদের সঙ্গী থাকুন, জানাতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনে। জনাব রবিউল কাউসার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই কে পডকাস্টে। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ। মেনি মেনি থ্যাঙ্কস। অনেকদিন পর আসলে তুমি আমার খুব স্নেহের, এবং আমাদের দুজনের নামের অনেক মিল আছে, আমাকে আমন্ত্রণ জানিয়েছো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমার যারা ভিউয়ার্স আছেন এবং একে টিভির ভিউয়ার্স, তাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। ইউ আসসালামু ওয়েলকাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি রবিউল ভাই, কাউসার ভাই, আপনি আমার মিতা, আপনিও আমার একজন শ্রদ্ধাভাজন বড় ভাই। অনেক কিছু শিখেছি আপনার কাছ থেকে জীবনে, তাই আজকে ভাবলাম যে আপনাকে আমি আমন্ত্রণ জানাই। আমি আপনার কাছ থেকে প্রথমত জানতে চাচ্ছি, আপনাদের আমাদের যেহেতু আমিও 90 দশক পেয়েছি আলহামদুলিল্লাহ, সোনালী অতীত ছিল, যা আগামী প্রজন্ম এই ধরনের অতীত শৈশব বা সোনালী শৈশব পাবে কিনা আমি সন্দিহান। সো আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব না, আরেকদিন করব সোনালী শৈশব নিয়ে। আজকে আমরা কথা বলবো শিক্ষা ব্যবস্থা নিয়ে, যেটা আমাদের আসলে খুবই উদ্বিগ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি কি মনে করেন 90 দশকের যে শিক্ষা ব্যবস্থা ছিল, গুণগত মান ছিল, 2026-এ এসে সেটা তলানিতে এসে ঠেকেছে নাকি এটা উন্নতি হয়েছে? অ্যাজ আ এডুকেটেড পারসন, অ্যাজ আ বিজনেসম্যান। আমার কাছে মনে হচ্ছে পৃথিবী যত গ্লোবালাইজেশন হচ্ছে এবং আমরা যত সময় পার করছি, আমাদের সবকিছু ঠুনকো হয়ে যাচ্ছে। যেমন আমাদের সময় একজন ভালো স্টুডেন্টকে সবাই চিনত, সবাই জানতো, তাকে নিয়ে সবাই আশা ভরসা করতো,
প্রতিষ্ঠান, সমাজ তাকে অনেক উৎসাহ দিত। আর এখন ভুরি ভুরি ভালো স্টুডেন্টের ভিড়, গোল্ডেন এ প্লাসের ছড়াছড়ি, অভাব নেই, কিন্তু কোনো মান নেই। আগে হাতে গোনা 20 জন বোর্ড স্ট্যান্ড করতেন, তাদেরকে সারা দেশ ব্যাপী সবাই চিনতেন এবং তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত হতেন। আর এখন ভুরি ভুরি ভালো রেজাল্ট করেও তারা তাদের লক্ষ্যে পৌঁছতে পারছেন না, কারণ শিক্ষার মানের অনেক অবনতি হয়েছে, অনেক অবনতি হয়েছে। এখনকার পড়াশোনা শুধুমাত্র সার্টিফিকেটের জন্য, শেখার জন্য। এর আমার মধ্যে কাছে এটি বিগত মনে সময় হয়। আমরা দেখতে পেয়েছি অটোপাস নামে একটি কার্যক্রম পরিচালিত হয়েছিল, যে নাকি মেট্রিক পরীক্ষার সেন্টারই উপস্থিত ছিলেন না, সেও পাশ করেছেন। এই বিষয়গুলা কি আসলে এই মান অনুন্নত হওয়ার মেইন কারণ, বা নাকি আরো অনেক কারণ আছে আপনি মনে করেন? বিগত সময়ে আসলে এটাও একটা বিষয় ছিল যে অটো পাস, ঠিক আছে। এখন অটো পাস, লেখাপড়ার আবার অটো পাস কিভাবে হয়? কারণ পড়তে হবে, পরীক্ষার খাতায় লিখতে হবে, তারপরে সে পাস অথবা ফেল। ঠিক আছে, সারা জীবন আমরা যেটা দেখে এসেছি। আর পরীক্ষা হচ্ছে একটা স্টুডেন্টের মাপকাঠি যাচাইয়ের মূল মেরু, মানে মেরুকরণ বা যেটা হোক। আর অটো পাস মানে হচ্ছে তাকে সে কি অবস্থায় আছে, পড়াশোনা করলো কি করলো না, পূর্বের একটা ব্যাকগ্রাউন্ড দেখে তাকে একটা ভালো রেজাল্ট দিয়ে দেওয়া। কারণ একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করার পরেও দেখা গেছে পরবর্তীতে ফেলও করে, এরকম রেকর্ডও আছে। হুম কিন্তু আমরা ধরেই নিয়েছি যে এসএসসি তে বা তার আগের ক্লাসগুলিতে ভালো রেজাল্ট করেছে, সে পরবর্তীতে ভালোই করবে। এটা কখনই হতে পারে না। কারণ পড়াশোনা এমন একটা বিষয়, এটা সবাই সবসময় ক্যাচ করতে পারে না। অনেকে এসএসসি তে খুব ভালো রেজাল্ট করে, কিন্তু ইন্টারে যে খারাপ রেজাল্ট করে। অটো পাসের মাধ্যমে এটা কখনই জাজবে না, এটা সবাইকে খুশি করার জন্য করানো হয়েছে। আর আরেকটা দ্বিতীয় ব্যাপার যেটা, সেটা হচ্ছে স্টুডেন্টদেরকে ভালো ভালো রেজাল্ট করিয়ে দিলেই তো গার্ডিয়ানরা সবাই হ্যাপি, হুম সবাই গভর্নমেন্টকে সাপোর্ট করবে, সবার মধ্যে আনন্দ ফুর্তি। কিন্তু এদিকে যে সন্তানের 12টা বেজে যাচ্ছে, কারণ ভালো রেজাল্ট মানেই কিন্তু সে ব্রিলিয়েন্ট নয় বা সে মেধাবী নয়। ঠিক আছে, মেধা যাচাইয়ের স্থান হচ্ছে কর্মক্ষেত্র। হুম সরকার একটা পরীক্ষার মাধ্যমে অটো পাস দিয়ে ভালো রেজাল্ট দিয়ে দিল, কিন্তু সেই স্টুডেন্ট গিয়ে ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কোথাও চান্স পেল না, বেকারত্বের অভিশাপে ভুগলো। এবং চাকরির বাজারে গিয়ে সে ওই যেমন আমরা ডাক্তারদেরকে দেখতাম যে তারা পড়াশোনাই করেনি, হুম এসে ভুল ট্রিটমেন্ট দিত রোগীদেরকে, মানে এক ক্ষেত্রে বিশেষে রুগী মেরে ফেলতো। হুম হুম অটো পাসের অবস্থাতে রাইট রাইট। যেটা আমার কাছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর আর আমি বিগত সময় নিয়ে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে। এখন যদি আমি বর্তমান সময়কে প্রশ্ন তুলতে চাই, বর্তমানে আমাদের জনপ্রিয় একজন শিক্ষামন্ত্রী ছিলেন, বর্তমানে যিনি আছেন, মিলন সাহেব, আহসানুল হক মিলন, যতটুকু জানি তার নাম। সো তিনি বিগত সময়ে নকল প্রতিরোধ নিয়ে খুব সুনাম কামিয়েছিলেন আপনাদের দশকে, আপনাদের সময় আমি যতটুকু জানি। বর্তমানে তিনি আবার পুনর্নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী হিসেবে। তার বর্তমান কার্যক্রমগুলো কি আপনি মনে করেন আদৌ শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতির দিকে নিয়ে যাবে, নাকি বিগত সময়ের থেকে আরো অনুন্নত হবে? না, উনি নিঃসন্দেহে একজন ভালো শিক্ষামন্ত্রী হিসাবেই সমাজে সবাই ওনাকে চিনেন, জানেন, এবং ওনার অনেক ভালো গুণ আছে, যার কারণে ওনাকে সবাই চিনেন। এত বছর পরেও উনি আমাদের মনে জায়গা করে রেখেছেন শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় নকল প্রতিরোধ, নকল উচ্ছেদ বা ভালো কিছু পদক্ষেপ। কিন্তু আমাদের সময়টা আর এখনকার সময়টার মধ্যে অনেক ডিফারেন্স। এখন তো প্রযুক্তির যুগ, নকলের অনেক সেট আপ, অনেক সিস্টেম। ঠিক আছে, আর এখন তো নকল করা লাগে না, কারণ এখন যেই লেখাপড়ার সিস্টেম, আমাদের সময় প্রচুর মুখস্থ করতে হতো, প্রচুর থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল এগুলি জ্ঞান থাকা দরকার ছিল। এখন দেখা যায় যে পরীক্ষা লেখাপড়ার যে সিস্টেম, সেখানে মানে বাচ্চাদের আসলে শেখার কিছুই নেই, ওরা জাস্ট কপি করে। আমি দেখেছি, আমার ছেলের ক্ষেত্রে দেখেছি, এখন কপি করে। এখন এখন আমাদের শিক্ষামন্ত্রীর হয়তো ইচ্ছা এবং ওনার মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা ভালো, কিন্তু গত 17 বছরে যা হয়ে গেছে, এটাকে উনি মানে আবার সঠিক পথে আনতে আসলে যে উনি কতটুকু সফল হবেন,
আমার সে ব্যাপারে অনেক শঙ্কা আছে। কারণ হচ্ছে যে এখন স্টুডেন্টের পরিমাণ বেড়েছে, সংখ্যা বেড়েছে, জনসংখ্যার ভার বেড়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ওরকম মান নেই আগের মতো। ঠিক আছে, তারপরে এখন সবাই শুধু টাকার পিছনে দৌড়ায়, টিউশন ফি দিয়ে ভালো কিছুতে পড়তে চায়, টিউটর রাখে, নিজে পড়তে চায় না। এখন শিক্ষামন্ত্রীকে আদৌ বাচ্চাদেরকে সেই আগের মতো ঘরে ঘরে স্কুলে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে পড়াশোনা মুখস্থ করিয়ে দিতে পারবেন? মনে তো হয় না। আর উনি যেই সিস্টেম চাচ্ছেন যে অফলাইন অনলাইন, আসলে শিক্ষা ব্যবস্থা তো অফলাইন অনলাইন থাকবে, কিন্তু অফলাইন হচ্ছে মূল শেখার জায়গা। আর অনলাইন যেটা সেটা হচ্ছে ট্রেনিং হতে পারে, সেটা হচ্ছে মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে হতে পারে। কিন্তু অন্তত বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি পর্যন্ত একটা স্টুডেন্টকে হাতে কলমে শিখতে হবে, জানতে হবে। এক্স্যাক্টলি। এখানে অনলাইনের কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে শিক্ষক ফেস টু ফেস স্টুডেন্টের সাথে কথা বলবেন, শিখাবেন, প্রশ্ন করবেন, উত্তর দিবেন। হুম। পরীক্ষা পদ্ধতিও যে এই জন্যই তো পরীক্ষা পদ্ধতি সিস্টেম, তা না হলে তো অনলাইনই পরীক্ষা পদ্ধতি হতো। হুম। পরীক্ষা পদ্ধতি যেহেতু অনলাইনে নেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে শিখানোর পদ্ধতিটাও অনলাইনে নিলে ক্ষতিকরই হবে, রাইট। উপকার হবে না। এক্স্যাক্টলি। এটা আমরা পূর্ব অভিজ্ঞতায় আমি দেখেছি। হুম। কারণ অনলাইনটা হচ্ছে এরকম যে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে না পারলেও পরবর্তীতে রেকর্ডিং ভিডিও দেখতেছে, অনেকটা ইউটিউব ভিডিও দেখার মতো। এটা অনেকটা বাচ্চারা গেমের মতো মনে করে। ইউটিউবের লেকচার আর শিক্ষকের সামনে বসে পড়া দেওয়ার মতো অনেক তফাৎ। হুম। হুম। কারণ শিক্ষক সামনে থাকে, তার প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকে, ভয় থাকে, পড়াটা সঠিকভাবে বলা যায় কিনা। আর অনলাইন মানে কি, এখানে ফাঁকির অনেক সুযোগ আছে। হুম। হুম। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা শেখার ক্ষেত্রে অফলাইনের চাইতে কার্যকরী কোনো পদ্ধতি আমার জানা নেই। এখন উনি কিভাবে এটা চিন্তা করছেন, এটা ওনারই ব্যাপার। আ- ওনাকে কে বুদ্ধি দিয়েছেন বা তাদের পরামর্শ নিয়ে চলেন। ওনার উচিত ব্রিলিয়েন্ট যারা এদেশে, যারা এলিট স্টুডেন্ট, বোর্ড স্ট্যান্ড করা, ভালো রেজাল্ট করা, প্রতিষ্ঠিত, ওনাদের কাছ থেকে উনি পরামর্শ নেবেন। উনি যদি ওই ঘুষ দিয়ে চাকরি নেওয়া এক ধরনের আমলাদের পরামর্শ নেন, তাইলে তো আর হলো না। ওনার পরামর্শ নিতে হবে শিক্ষা ক্যাডারে যিনি ফার্স্ট হয়েছেন বিসিএস। ওনার পরামর্শ নিতে হবে বুয়েটের ভাইস চ্যান্সেলরের কাছ থেকে। ওনার পরামর্শ নিতে হবে ওয়ার্ল্ডের টপ রেটিং যে 1 to 10 বা টপ 10 ইউনিভার্সিটির চ্যান্সেলরদের কাছ থেকে, ভাইস চ্যান্সেলরের কাছ থেকে। ঠিক আছে, এখন উনি যদি ওই মানে কি বলবো, এখন যারা ঘুষ দিয়ে চাকরি নেয় এদের কাছ থেকে পরামর্শ নেন, তাহলে তো ওই যে শিক্ষা ব্যবস্থার অবস্থা ওরকমই হবে। আমি আপনাকে এখানে একটু যোগ করতে চাই বা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি এই সুন্দর একটি পয়েন্ট উত্থাপন করেছেন যে উনি আসলে কার পরামর্শে চলে, বা পিছন দিক থেকে কোনো অদৃশ্য শক্তি বা অশুভ শক্তি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে কন্ট্রোল করছে কিনা, সেটাও একটি বড় প্রশ্নের বিষয়। যেহেতু আমরা বিগত সময় অটোপাসের মাধ্যমে বুঝতে পেরেছি আমাদের জাতিকে, আমাদের আগামী প্রজন্মকে মেধাশূন্য করে রাখার একটি প্রায়তারা ছিল, ঠিক একই প্রায়তারা এখনো চলছে। সো আপনার কাছে কি মনে হয় এখানে ভৌগোলিকভাবে কোনো অদৃশ্য শক্তি চাচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মকে মেধাশূন্য করে রাখলে আমরা তাদের গোলাম হয়ে চলতে পারবে, বা আমরা তাদের কথা অনুযায়ী আমাদের চলতে হবে, এই ধরনের কোনো একটি সংস্কৃতি আবারও স্টাবলিশমেন্ট হচ্ছে কিনা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে? আর নিঃসন্দেহে এটা অবশ্যই চিন্তার বিষয়। কারণ হচ্ছে একটা জাতিকে ধ্বংস করতে হলে তো তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে, ঠিক না? কারণ শিক্ষিত জাতি তো পারে একটা জাতিকে টেনে উপরে তুলতে, একটা জাতিকে পৃথিবীব্যাপী পরিচয় করে দিতে, জ্ঞানে, বিজ্ঞানে, সব কিছুতে, প্রযুক্তিতে নিজেকে উৎকর্ষের শিখরে উঠিয়ে নিয়ে যেতে। আজকে আমার দেশের মেধাবীরা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় খুব ভালো অবস্থানে আছে, যোগ্যতার সাথে আছে, অথচ তারা আমাদের দেশে যোগ্যতার স্থান পায় না। কারণ হচ্ছে আমাদের দেশটা হচ্ছে কি বলে, মানে মেধা শূন্যের একটা জায়গা। এখানে মেধার কোনো মূল্য নেই। এখন যারা শিক্ষক হিসাবে আসবেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। কারণ মেধাবী শিক্ষকই পারে মেধা জাজমেন্ট করতে, একটা স্টুডেন্টকে মেধার পথে বা ভালো কিছু শিক্ষা প্রদান করতে। এখন অদৃশ্য শক্তি আমরা তো জানি, আমাদের তো চতুর্দিকে প্রচুর শত্রু আছে।
যেটা ওপেনও হতে পারে, গোপনও হতে পারে, আমাদের জাতিকে ধ্বংস করার জন্য। আর তা না হলে আমরা এই 54 বছরে কেন একটা উন্নত জাতি, একটা ভালো জাতি, একটা সৎ জাতিতে পরিণত হতে পারলাম না? আমাদের পরে অনেক দেশ এসে এই পৃথিবীতে নিজেদেরকে অনেক ভালোভাবে পরিচিত করেছে, ঠিক আছে, কিন্তু আমরা এখনো সেই ব্রিটিশ আমল, পাকিস্তান আমল বা 50 বছরের পুঁথিবিদ্যা নিয়ে আছি। আমরা প্রযুক্তির ধারে কাছে নেই, আমাদের দেশে তো কোনো গবেষণাই নেই। এটাও তো তো সন্দেহজনক যে আমার এর দেশে দায়ভার গবেষণা তো নেই। এর দায়ভার তো রবিউল কাউসার বা আহমেদ কাউসারের না, বেশিরভাগ ক্ষেত্রে এর দায়ভারও প্রথমেই তো পড়বে আমাদের আমলা বা আমাদের যে দিক নির্দেশনা দাতা দিবে, যাদের হাত ধরে আমাদের বিল পাস হবে, আইন পাস হবে, যেমন শিক্ষামন্ত্রী শিক্ষার কার্যক্রমগুলো পাস হবে, আহসানুল হক মিলনের উপরে সবচেয়ে আগে দায় পড়ে। এবং সে যদি ওই অদৃশ্য শক্তির গোলামে পরিণত হয়, আমাদের শিক্ষা ব্যবস্থার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? না, আমাদের শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী তো মাত্র মন্ত্রী হয়েছেন নতুন ভাবে। পূর্বে যদিও উনি মন্ত্রী ছিলেন, ওনার একটা ভালো অভিজ্ঞতা আছেন, কিন্তু ওনার তো কাজের পরিবেশ থাকতে হবে। এখন ওনাকে যদি মানে মূর্খরা ঘিরে ধরে রাখে আর ব্যবসায়ীরা ঘিরে ধরে রাখে, মানে অসৎ ব্যবসায়ীরা এবং যারা মানে মেধা শূন্য যারা, তারা যদি ওনাকে ঘিরে ধরে রাখে, তাহলে তো উনি ওনার যে পজিটিভ চিন্তাধারা, এটা জাতির মাঝে বা শিক্ষার্থীদের মাঝে বাস্তবায়ন করতে পারবেন না। সেক্ষেত্রে ওনাকে অবশ্যই এই জিনিসটা ভাবতে হবে, কারণ উনি শিক্ষামন্ত্রীর চেয়ারে আছেন। যত ব্যর্থতা কিন্তু ওনার উপরই পড়বে। এটা অন্যেও যদি করে, উনি ভালো, কিন্তু ওনার পিছনে থেকে যদি কেউ ওনাকে ব্যর্থ বানিয়ে দেয়, তাহলে সেই দায়ভার কিন্তু ওনাকে নিতে হবে। হ্যাঁ, পূর্বে আমি সেটাই এরকম বলছি। অনেক শিক্ষামন্ত্রী কিন্তু, রাইট। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওনার দায়িত্ব ওনাকে পালন করতে হবে এনি হাউ। কারণ ওনাকে বর্তমান সরকার একজন শিক্ষামন্ত্রী দিয়েছেন, মানে কি এই জাতির উনি শিক্ষক বলতে রাইট। গেলে। উনি রাইট। মানে বলে না, একটা শিক্ষা প্রতিষ্ঠানের হেডমাস্টার থাকে, উনি এই জাতির এই মুহূর্তে হেডমাস্টার, এক্স্যাক্টলি। ঠিক আছে। এক্স্যাক্টলি। কারণ ওনার কাছ থেকে আমরা শিখব, এবং উনি অনেক ট্যালেন্ট এবং শিক্ষিত একজন ব্যক্তি। আমি মনে করি ওনার দ্বারা সম্ভব, যদি উনি চান। উনি জি। প্রয়োজনে ভালো মানুষদের কাছ থেকে, শিক্ষিত বা মেধাবীদের কাছ থেকে পরামর্শ নিন, হুম। যে যে জায়গায় লিকেজ আছে বা যে যে জায়গাতে ওনার মনে হয় যে একটু পরামর্শ নিয়ে কাজ করা দরকার, সেক্ষেত্রে উনি নিক। যেমন অনেক মডেল আছে এগুলি। যেমন কাউসার ভাই, আমি আপনাকে আরো একটু স্মরণ করে দিতে চাই। যেমন এই মুহূর্তে আপনি বলছেন যে মাননীয় শিক্ষামন্ত্রীর আশেপাশে যারা আছেন তাদের কুপ্ররোচনা বা তাদের অদৃশ্য শক্তির বেড়াজালে হয়তো তিনি পড়ে গেছেন, কিন্তু দিন শেষে আপনার মতো ট্যালেন্টেড রবিউল কাউসার ব্যবসায়ী, আমার মতো আহমেদ কাউসার, যত মানুষ আছে, খুব কম মানুষই আছে যে তাকে যে অদৃশ্য শক্তি ঘিরে রেখেছে বা তার হাত বাঁধা পা বাঁধা, সেটা কিন্তু অভিভাবকরা বুঝবে না। অভিভাবকরা শুধু তাকেই চিহ্নিত করবে যে শিক্ষামন্ত্রী কে ছিল, শিক্ষামন্ত্রীর উপরেই দায়টা চাপাবে। আমি সেই কথাটাই বলছি, শিক্ষামন্ত্রী যদি এই দায় মুক্ত হতে চায়, তার সমস্ত অদৃশ্য শক্তি বেড়াজাল ভেঙে তাকে একাই স্ট্যান্ড নিতে হবে। আর যদি নাই পারে, একেবারেই না পারে, তাকে স্যালেন্ডার করে বেরিয়ে যেতে হবে এই দায় মুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, যেহেতু উনি পূর্বে যখন শিক্ষামন্ত্রী ছিলেন অনেক ভালো কাজ করেছেন, আমরা কিন্তু দলীয় ভাবে বলছি না, এজ এ ম্যান হিসেবে, মানুষ হিসেবে রাইট। উনি ভালো করেছেন, তাই ওনাকে দ্বিতীয়বার আবার শিক্ষামন্ত্রী বানানো হয়েছে। এখন ওনাকে এমন আরো ভালো কিছু কাজ করতে হবে, যাতে ওনার নাম চিরস্মরণীয় হয়ে থাকে। এবং এক্স্যাক্টলি। যতক্ষণ এই বর্তমান সরকার ক্ষমতায় আসুক, যাতে মানুষ বলতে পারে যে এরকম শিক্ষামন্ত্রী দরকার। রাইট। সেক্ষেত্রে ওনার সেটা করার মতো যোগ্যতা আছে, কিন্তু বাধা কোথায় সেটা তো আমরা জানি না। সেটা হুম। ওনাকেই খুঁজে বের করতে হবে, ঠিক আছে। কারণ উনি যদি খুঁজে বের করতে না পারেন, তাহলে উনি ব্যর্থ। হুম। কারণ ওনাকে তো সেই দায়িত্বই দেওয়া হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য তো সরকার ওনাকে দায়িত্ব দিয়েছেন। এর রাইট। চেয়ে সর্বোচ্চ দায়িত্ব তো হতে পারে না। রাইট। এখন ওনার সেই সর্বোচ্চ জায়গায় থেকে যদি উনি ওনার আশেপাশে কি সমস্যা বা উনি কাজ করতে গেলে কে বাধা দিচ্ছে, কিভাবে হচ্ছে, ওনার কাজের পরিধি বাড়াতে পারছেন না কেন, ঠিক আছে, উল্টাপাল্টা সিদ্ধান্ত নিতে হচ্ছে, তো সেক্ষেত্রে এটা ওনাকেই জাজমেন্ট করতে হবে। না হলে ওনাকে তো ব্যর্থতার ঝুলি নিয়ে যেতে হবে। যেতে উনি হবে, রাইট। পূর্বের এবং মতো এবং আমাদের মতো সচেতন অভিভাবক, আমরা যে বুঝতে পারছি অদৃশ্য শক্তির বাধার সম্মুখীন তিনি। কিছুদিন আগে হয়তো আপনি খেয়াল করেছেন যে আপনি শুরুতে বলেছেন অফলাইন অনলাইন ক্লাস নিয়ে,
নবম শ্রেণীর বা দশম শ্রেণীর একজন ছাত্র তাকে বুঝিয়ে দিয়েছে পার্থক্য বিটুইন অফলাইন অ্যান্ড অনলাইন। তিনি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য অনলাইনের কথা বলেছেন, অথচ সেই নবম শ্রেণীর বা সপ্তম শ্রেণীর ছাত্র তাকে বলছেন, মাননীয় শিক্ষামন্ত্রী, আমরা 50 জন ছাত্র 50 জনের বাসায় বসে যদি আমরা কম্পিউটার ল্যাপটপের সামনে বসে থাকি, 50টা ফ্যান 50টা লাইট, আর সেই 50 জন ছাত্রছাত্রী যদি আমরা একই শ্রেণীকক্ষে থাকি, আমাদের বিদ্যুৎ সাশ্রয়টা কোথায় হচ্ছে বেশি? তাহলে একজন সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর প্রশ্নের জবাব যদি শিক্ষামন্ত্রী আমাদের সাথে ক্লিয়ার করতে না পারেন, আমরা কি ধরে নিবই না যে অদৃশ্য শক্তির বেড়াজালে আটকে গেছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী? হ্যাঁ, কারণ এই ছোট বাচ্চা শিশুটা, এই যে ষষ্ঠ সপ্তম শ্রেণীর বাচ্চারা তো আসলে শিশুই, কারণ 18-র আগে তো সবাই শিশু থাকে। ও যে জিনিসটা বুঝতে পেরেছে, আমাদের শিক্ষামন্ত্রী তো আগেও এটা এর অনেক আগে এটা বোঝা উচিত ছিল, কারণ আমাদের শিক্ষামন্ত্রী নিশ্চয়ই যেই ওনার বয়স বা যে আমলে উনি পড়াশোনা করেছেন তখন তো বিদ্যুৎই মনে হয় ছিল না, হারিকেন দিয়ে ওনার পড়াশোনা হয়েছে, তারপরে তো উনি শিক্ষামন্ত্রী হয়েছেন, পিএইচডি হোল্ডার হয়েছেন, ঢাকা ইউনিভার্সিটির মতো একটা স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। ঠিক আছে, তাইলে পড়াশোনার জন্য আসলে ওই যে বলে না যে বিদ্যুৎ এটা সেটা, ইচ্ছা শক্তিটাই মেইন। এখন উনি জাতিকে যদি শিক্ষার ক্ষেত্রে উনি বলেন যে সাশ্রয়ী হতে, সব বন্ধ করে দিতে, তাহলে আমি তো ওনাকে বলবো যে তাহলে ওনাকে তো সিনেমা হল বন্ধ করতে হবে, ওনাকে তো আর অনেক কিছু বন্ধ করতে হবে। কারণ আমার তো মৌলিক অধিকারের মধ্যে শিক্ষা হচ্ছে অন্যতম। আমি যদি শিক্ষিতই হতে না পারি, আমার জাতি যদি শিক্ষিত হতে না পারে, আমি অন্য কিছু দিয়ে কি করব? অন্য কিছু তো আমার কোনো কাজে লাগবে না, রাইট। ঠিক না? তাহলে আমার শিক্ষা, স্বাস্থ্য, এগুলি হচ্ছে আমার মেইন ভাইটাল পয়েন্ট। এগুলির জন্য আমি বিদ্যুৎ সাশ্রয় করব, ঠিক আছে, আর অন্যগুলি আমি দেদারসে দিব, ঠিক আছে? এটা তো হতে পারে না। রাইট। সেক্ষেত্রে ওনার ওই ছেলের কথা মাথায় নিয়ে, ওই স্টুডেন্টের কথা মাথায় নিয়ে, আসলে তো তাই, একটা ক্লাসরুমে 50 জন স্টুডেন্ট থাকে, ফ্যান চলে সর্বোচ্চ 5টা, আর 50 জন স্টুডেন্ট যখন বাসায় থাকবে 50টা ফ্যান চলবে, 50টা ডিভাইস চলবে, 50টা ইন্টারনেট কানেকশন লাগবে, ঠিক আছে? আর সামনাসামনি যে বললাম অফলাইনে ক্লাস আর অনলাইনে ক্লাস কি এক? কারণ বাচ্চারা তো ফাঁকি দিতে চায়, এটা আমরা জানি, ছোটবেলা থেকে আমরা অনেক ফাঁকি দেওয়ার চেষ্টা করছি। বাচ্চাদেরকে সামনে রেখে পড়াশোনা করাইতে হয়, রাইট। পড়াশোনা করে তারপরে শিখাইতে হয়, কারণ ছোট বাচ্চা মানুষ। ঠিক আছে, এক্স্যাক্টলি। এখানে যদি ওদেরকে আমরা অফলাইনের অনলাইনের সুযোগ দেই, তাহলে তো ওরা আরো নষ্ট হয়ে যাবে, গেম, বিভিন্ন আজে বাজে জিনিসের প্রতি ওরা আসক্ত হয়ে যাবে। অর্থাৎ জাতিকে শিক্ষিত করতে হইলে শিক্ষামন্ত্রীকে এ ব্যাপারে স্ট্রং একটা সিদ্ধান্ত নিতে হবে। কে কি বললো এগুলির কোনো টাইম নেই, এক্স্যাক্টলি। উনি এক্স্যাক্টলি। জনগণের পক্ষে কথা বলতে হবে ওনাকে, তাহলে জনগণ ওনার সাথে থাকবে। আর এক্স্যাক্টলি। উনি যদি মনে করেন যে জনগণের পক্ষে কথা বললে ওনার গদি লড়ে যাবে, ওনাকে ওই চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে, আমি মনে করি তারপরে ওনার জনগণের পক্ষে থাকা উচিত। কারণ জনগণই কিন্তু ওনাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে, মন্ত্রী বানিয়েছে, ঠিক আছে? আর জনগণ মানে কি? দেশে লক্ষ লক্ষ স্টুডেন্ট, স্টুডেন্ট সবারই তো উনি মন্ত্রী, তাহলে সবার দুঃখ দুর্দশা সমস্যাই তো ওনাকে ফেস করতে হবে। উনি ওই বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুৎ দিতে পারেন না, ঠিক আছে, তেল মন্ত্রী তেল দিতে পারেন না, ওনাদের তো দেখবেন কেন অন্য সাইড অফ রাখেন, আপনাকে যেটা জরুরি সেটা করেন। শিক্ষা ব্যবস্থা তো একটা জরুরি বিষয়, রাইট। ঠিক এক্স্যাক্টলি। না? কারণ এক্স্যাক্টলি। আমরা জানি যে করোনার সময় আমাদের এই অনলাইন ক্লাস করে আমাদের বিশাল ক্ষতি হয়ে গেছে। হুম। এখন দেখা গেছে আমরা তখন মেনে নিয়েছি, কারণ একটা অসুখ বা একটা রোগ যেটা মহামারী। জাতিকে শেষ করে দিতে পারতো, আল্লাহ না করুন। হুম। এখন সে কারণে হয়তো আমরা ভয়ে এটা করছি, কিন্তু এখন তো কোনো রোগের ভয় নাই। এখন তো রোগের ভয় নাই, উনি প্রয়োজনে জেনারেটরের ব্যবস্থা করুক স্কুলে। হুম। স্কুল হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে শিক্ষা ব্যবস্থায় উনি একটা স্কুলে, প্রত্যেকটা স্কুলে একটা জেনারেটর ব্যবস্থা করুন। সমস্যা কি? কেউ না এক্স্যাক্টলি। করছে ওনাকে, জনগণ আরো খুশি হবে, গার্ডিয়ানরা আরো খুশি হবে, রাইট। ঠিক রাইট। আছে? যদি প্রত্যেক যদি শিক্ষা তিনি প্রতিষ্ঠান, সত্যিই চান, যদি তিনি সত্যিই চান যে দেশকে উন্নতি করার লক্ষ্যে, শিক্ষা ব্যবস্থাটাকে উন্নতি করার লক্ষ্যে আমাদেরকে এই ভাবে এগোতে হবে, তাহলে তার এই পদক্ষেপগুলো নেওয়া উচিত, যেটা আপনি এখন বলেন জেনারেটর। তাকে এই পদক্ষেপ নেওয়া উচিত না যে স্কুল বন্ধ রেখে বাসায় ক্লাস করো। দ্যাট ইজ অ্যাবসলিউটলি ডিসকাস্টিং টু হিয়ার অ্যাজ আ প্যারেন্টস। উনি প্রয়োজনে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল করুক। আমি জেনারেটর কথা বলেছি, হয়তো এই মুহূর্তে তেলের সংকট আছে, অনেকে আবার বলবে যে এটা তেল লাগবে, তাহলে সোলার সিস্টেম করুক। উনি একটা শিক্ষা প্রতিষ্ঠানকে টোটাল সেট আপে আনুক, যে স্টুডেন্টরা এখানে অল কিছু পাবে, রাইট। খাবার দাবার,
স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, আমি জানি প্রধানমন্ত্রী বলেছেন যে সবাইকে স্কুল ড্রেস ব্যাগ দিবেন। আমি মনে করি 100% দেওয়া উচিত, হুম 100%। রাইট টাকা কোথায় যায়? দুর্নীতি বন্ধ করে স্টুডেন্টদেরকে হুম সকল ধরনের এলিমেন্টস, শিক্ষা উপকরণ যা হুম যা লাগে, এখানে ধনী গরিব বলে কথা নেই, হুম হুম ঠিক আছে, যাতে আমাদের দেশের যে কোনো বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, অন্তত ইন্টারমিডিয়েট যেটা আমরা বলি এইচএসসি হুম হুম পর্যন্ত তাদের টোটাল ফ্রি করে দেওয়া হোক। হুম ধনীদের উপরে আরো ডাবল ডাবল ট্যাক্স বসানো। হুম এক্স্যাক্টলি। শিক্ষা ব্যবস্থাকে ভালো করতে হলে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। থ্যাংক ইউ সো মাচ রবিউল কাউসার ভাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের এই আজকের পডকাস্টের। যাবার আগে অ্যাজ আ প্যারেন্টস হিসাবে, একজন বাবা, একজন অভিভাবক হিসাবে, আমাদের পরবর্তী প্রজন্মদের উদ্দেশ্যে কিভাবে শিক্ষা ব্যবস্থাটাকে আরো উন্নতি করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত, একজন অভিভাবকের কি দায়িত্ব, আমরা তো শুনলাম যে সরকারের পদক্ষেপ, অ্যাজ আ অভিভাবক হিসাবে অভিভাবকের উদ্দেশ্যে প্লাস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যদি ছোট করে কিছু বলতেন, উপদেশ বা মোটিভেশন যাই আমি বলেন। খুব সহজ করে বলতে চাই, যেহেতু শিক্ষার কোনো বিকল্প নেই, রাইট শিক্ষা অর্জন করতেই হবে, মাস্ট বি। না, তা না হলে আমরা একদম, মানে আমরা তো তৃতীয় বিশ্বে আছি, তো আমরা একদম ডাস্টবিনে চলে যাব। শুনতে খারাপ শোনায়, আমরা যদি, আমাদের জাতি যদি শিক্ষিত হতে না পারে, এই পৃথিবীর ডাস্টবিনে আমরা চলে যাব। শুনতে হয়তো খারাপ শোনা, আমি সরি টু সে। নাইস। এই শিক্ষাকে ডেভেলপ করার জন্য যত কিছু, শিক্ষকদের বেতন বাড়ানো, সুযোগ সুবিধা করা, স্টুডেন্টরা যদি স্কুলে আসে, ওই 100-200 টাকায় উপবৃত্তি দিয়ে কিছু হয় না। ওদের জন্য আরো অনেক কিছু দরকার আছে, খেলার এই ব্যাপার আছে, খেলাধুলার সামগ্রী দরকার আছে, ঠিক আছে। এসি নিয়ে লাগিয়ে দিয়েছেন উনি, আহ, উনি না, আমরাই তো ট্যাক্স, আমাদের ট্যাক্সের পয়সা, সচিবরা এসির বাতাস খায়, আমাদের স্টুডেন্টরা গরমে স্কুলে যেতে পারে না, শীতে স্কুলে যেতে পারে না, রাস্তাঘাট ভালো না, ঠিক আছে। আমি মনে করি শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার জন্য বাচ্চাদেরকে তার বাসা থেকে স্কুলে আনা নেওয়া, চিকিৎসা, স্বাস্থ্য সবকিছু শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে, যাতে বাচ্চারা নিশ্চিন্তে শিক্ষা গ্রহণ করতে পারে, এবং অভিভাবকরা চিন্তা করে যে আমার স্টুডেন্টকে, আমার সন্তানকে আমি একটা শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়ার মানে হচ্ছে সব দায়ী দায়িত্ব সরকারের উপর। তার যাতে কোনো চিন্তাই করতে না হয় যে আমার সন্তান একটা লেভেল পর্যন্ত সরকারের সকল সুবিধা ভোগ করে তারপরে পড়াশোনা কমপ্লিট করে আসবে। তা না হলে এই সন্তান জাতিকে কি দিবে? এই অশিক্ষিত জাতি তো মাদকে আক্রান্ত হবে, নেশা, সন্ত্রাসী, কিশোর গ্যাং, চাঁদাবাজি, যত রকমের খারাপ কাজ আছে। কোনো মানুষই কিন্তু মায়ের পেট থেকে খারাপ হয়ে জন্ম নেয় না, নিষ্পাপ হয়ে জন্ম নেয়। আমরা আমাদের পরিবেশ তাদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য শিক্ষার দায়িত্বে যিনি থাকবেন, সেটা উপদেষ্টা হোক, মন্ত্রী হোক, শিক্ষক হোক, একদম টপ টু বটম, ওনাকে অবশ্যই এই দেশের ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব নিতে হবে। ওনাকে ভাবতে হবে তারা আমার সন্তান, আমার সন্তান যদি নষ্ট হয়ে যায় আমার কত কষ্ট লাগবে, খারাপ লাগবে। আমি তাকে ভালো করার জন্য হাজারো লক্ষ চেষ্টা করি, তাহলে এই জাতির যারা শিশু আছে, যারা নবীন স্কুলে যাচ্ছে, যাওয়া শুরু করেছে, এরাও আমার সন্তানের মতো, এটা ভাবতে হবে। তারা নষ্ট হলে আমার সন্তান নষ্ট হবে, তারা মাদকাসক্ত হলে আমার সন্তান মাদকাসক্ত হবে। এই এইভাবে আমাকে দায়িত্ব নিতে হবে। গা ছাড়া ভাব নিয়ে চললে হবে না, কারণ এই সন্ত্রাস, এই শিক্ষিত, এই সমাজ যদি শিক্ষিত না হয়, সন্ত্রাসী হয়, তাহলে এই বোঝা কিন্তু সব সরকারেরই বহন করতে হবে, সব এক্স্যাক্টলি। মন্ত্রীরই বহন করতে হবে, ঠিক আছে। আজকে আমি যদি মনে করি যে আরেকজনের সন্তান নষ্ট হয়ে যাক, আমার সন্তান তো বিদেশে পড়াশোনা করতেছে, চিন্তার কোনো কারণ নেই, সমস্যা নেই। এই নষ্ট সন্তান একদিন আমার উপর, আমার জন্য হুমকি হয়ে দাঁড়াবে, জাতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। এক্স্যাক্টলি, থ্যাংক অতএব ইউ। চিন্তা করলে সবার জন্যই চিন্তা করতে হবে। আমি যা খাবো সবার জন্য তাই খাওয়ার ব্যবস্থা করতে হবে, আমার সন্তান যা পড়বে, পড়াশোনা করবে, সেই চিন্তা করতে হবে। হয়তো কি 19-20, কিন্তু কেউ খাবে কেউ খাবে না, কেউ পড়বে কেউ পড়বে না, কেউ ভালো মানুষ হবে কেউ হবে না, সেই ধরনের দ্বিমুখী দ্বিচারিতা চিন্তা ভাবনা করে এই দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। থ্যাংক ইউ এক সো মাচ। কথায়, থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাই। প্রিয় দর্শক, শুনছিলেন বিজনেসম্যান রবিউল কাউসার, যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে। আমরা বলছিলাম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমরা
আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যখন বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল, কোনো এক ব্যক্তি কোনো এক দেশ থেকে বলেছিলেন, মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। সেই মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়, তার একটাই উদ্দেশ্য ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি, তা হচ্ছে এই জাতিকে শিক্ষিত করে রাখা যাবে না, এই জাতিকে শিক্ষিত বানানো যাবে না। সেই ধারাবাহিকতা এখনো পর্যন্ত মনে হয় অদৃশ্য শক্তি কাজ করে যাচ্ছে, বিগত সময়ে অটোপাস আর বর্তমানে অফলাইন অনলাইন ক্লাস। তাই আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমার উদ্ধৃত আহ্বান থাকবে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রী উভয়ের নিকট, এই সুশিক্ষায় আমাদের পরবর্তী প্রজন্মকে যেন শিক্ষিত করা হয়, কোনো রকম অদৃশ্য শক্তির বেড়াজালে যেন আমাদের শিক্ষা ব্যবস্থা না পড়ে, সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো এই কে পডকাস্ট থেকে বিদায় নিচ্ছি। আমি আহমেদ কাউসার। দেখা হবে আগামী কোনো এক পর্বে অন্য কোনো এক অতিথিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ কাউসার ভাই, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও অশেষ অশেষ ধন্যবাদ।